সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউরোপ। তড়িঘড়ি করে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। করোনা থাকছে, মানুষকেই মানিয়ে নিতে হবে, ইকোনমিস্ট। লাদাখে আরও এক ডিভিশন সেনা মোতায়েন ভারতের। চীনকে ঠেকাতে সামরিক ব্যয় বৃদ্ধির পরিকল্পনা অস্ট্রেলিয়ার। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউরোপ। প্রায় 70 বছরেরও বেশি সময় ধরে আটলান্টিকের এক পাশের যুক্তরাষ্ট্র আর অপর পাশে ইউরোপের মধ্যে স্থিতির অটল ভিত্তি ও যুক্তরাষ্ট্র চালিত পশ্চিমা শৃঙ্খলার মূল্যবোধের অনড় অবস্থান জারি রেখেছে। কিন্তু 2020 সালে এসে দেখা যাচ্ছে এই সম্পর্ক নিয়ে আটলান্টিকের দুই পারেরই নতুন করে ভাববার সময় এসেছে। এ সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন নিরাপদ দেশের তালিকা প্রকাশ করে ইইউতে প্রবেশের অনুমতি দেয়, কিন্তু তালিকায় নেই যুক্তরাষ্ট্রের নাম। এতে স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের করোনা বিপর্যয় দেখে অশ্রু বিসর্জন করলেও অদূর ভবিষ্যতে ইউরোপের মাটিতে মার্কিন পর্যটকদের স্বাগত জানানো হবে না বলেই ধারণা করা হচ্ছে। তবে সবচেয়ে নজরকাড়া বিষয় হলো ইইউ ঘোষিত ওই তালিকায় করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের নাম থাকলেও যুক্তরাষ্ট্রকে তালিকায় রাখেনি ইইউ। তবে চীনের জন্য ইইউ দরজা খুলতে তখনই সম্মত হবে যদি চীনও অনুরূপভাবে ইইউভুক্ত দেশগুলোর জন্য দরজা খুলে দেয়। ইউরোপিয়ানদের নিয়ে একাধিকবার তীব্র সমালোচনাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভবত সান্ত্বনা দিতে ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃপক্ষ জোরের সঙ্গে জানিয়েছে রাজনৈতিক বিবেচনায় নয়, বরং বৈশ্বিক মহামারীর বর্তমান পরিস্থিতিকে বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিনীদের জন্য আরও গ্রহণযোগ্য উপায় নিয়ে ভাবার ইচ্ছেও ব্রাসেলসের ছিল বলে কেউ কেউ ব্যক্তিগতভাবে স্বীকারও করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইইউ এক কূটনীতিক বলেন, অতীতের ঘটনাগুলো বিবেচনা করে যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য হলেও তালিকায় চীনকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আটলান্টিকের দুই পারের আচমকা সম্পর্কের ফাটলের প্রমাণ হিসেবে এই ঘটনাটিকে গ্রহণ করা যেতে পারে। ইউরোপিয়ান সম্পর্কের ব্যাপারে এখন ওয়াশিংটনেরও যে খুব একটা আগ্রহ নেই সেটা এখন আর কোনো গোপন বিষয় নয়। এদিকে যুক্তরাষ্ট্রের বলয় থেকে বের হয়ে বৃহৎ পরিসরে কূটনৈতিক স্বায়ত্তশাসন ফিরে পাওয়ার পথ যে ইউরোপিয়ান দেশগুলো সক্রিয়ভাবে খুঁজছে, এটাও খুবই পরিচিত ঘটনা। ইইউভুক্ত 27 সদস্য রাষ্ট্রের ক্ষেত্রে কথা বিশেষভাবে সত্য। ওয়াশিংটনের সঙ্গে নিরাপদ দূরত্ব তৈরিতে ইউরোপের দেশগুলো একদিকে যেমন চীনের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের বিস্তৃত পরিসরে যুক্ত হচ্ছে, অপরদিকে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তারা বিশ্বের সুপার পাওয়ার হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের উপর নিজেদের নির্ভরশীলতা কমিয়ে আনছে। বিগত বছরগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের অবস্থানে অনেক ক্ষেত্রেই অখুশি ইউরোপ। ফলে ব্রাসেলস ওইসব বিষয়ে আশা করছে বন্দুকতাক করেছে। প্যারিস জলবায়ু চুক্তি, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি এবং 5G বিষয়ে ট্রাম্পের অবস্থানের কারণে ইউরোপ তাদের পুরাতন মিত্র চীনের পক্ষে নিজেদের দাঁড় করিয়েছে। তড়িঘড়ি করে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। অনেকটা তড়িঘড়ি করেই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে আফগানিস্তানের ভবিষ্যৎ আগের চেয়ে আরও বেশি অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। আফগানিস্তানের নাগরিক ফাইজা ইব্রাহিমি তিনি মনে করতে পারেন না যে ঠিক কবে থেকে কবে পর্যন্ত দেশটিতে তালেবান শাসন করেছে। তিনি সে সময় খুব ছোট ছিলেন। বাবা মায়ের মুখে এ নিয়ে বহু গল্প শুনেছেন ফাইজা। বর্তমানে পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরের একটি রেডিওর উপস্থাপিকা তিনি। 2001 সালে মার্কিন বাহিনী আফগানিস্তানে অভিযান শুরু করলে তালেবান পতন ঘটে। এদিকে গত ফেব্রুয়ারিতে তালেবানের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি জানায়। গত 4 মাসে দেশটি থেকে বিপুল সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় 1/3 সেনা প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যেই 13,000 সেনা থেকে কমে এখন আফগানিস্তানে 8,600 সেনা রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি জানিয়েছিলেন চুক্তি অনুযায়ী তারা শর্ত পূরণ করেছেন। তিনি বলেন, চুক্তি অনুযায়ী সেনা সরিয়ে নেওয়ার কথা, আমরা আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিচ্ছি। তালেবানের সঙ্গে চুক্তি অনুযায়ী 2021 সালের মাঝামাঝি পর্যন্ত আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও অন্য সব বিদেশি সেনা সরিয়ে নেওয়া হবে। টুইন টাওয়ারে হামলার ঘটনার পর আফগানিস্তানে মার্কিন অভিযানের প্রায় 20 বছর পর এই চুক্তির আওতায় দেশটি থেকে মার্কিন ও অন্য বিদেশি সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে 2021 সালের মে মাসের মধ্যে সব সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে বলে নিশ্চয়তা দিয়েছেন জেনারেল কেনেথ। করোনা থাকছে, মানুষকেই মানিয়ে নিতে হবে, ইকোনমিস্ট।
গত 1 ফেব্রুয়ারি বিশ্বজুড়ে একদিনে 2115 জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই দিনই প্রথমবারের মতো দ্য ইকোনমিস্টের প্রথম পাতায় জায়গা করে নিয়েছিল করোনা ভাইরাসের খবর। গত 28 জুন একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে 1,90,000-এর বেশি, অর্থাৎ ওই দিন প্রতি 90 মিনিটে শনাক্ত রোগীর সংখ্যা ছিল 1 ফেব্রুয়ারি সারা দিন শনাক্তের সমান। বিশ্বে করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ এখনও শুরু হয়নি, কারণ প্রথম ধাক্কাই এখনও কাটেনি। এ পর্যন্ত 1 কোটির বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। ভাইরাসটি ছড়িয়েছে প্রায় বিশ্বের সবখানেই। চীন, তাইওয়ান, ভিয়েতনামের মতো কিছু দেশ মহামারী নিয়ন্ত্রণে এনেছে। লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়ার এখনও ভাইরাসের তাণ্ডব চলছে। যুক্তরাষ্ট্রের মতো আরও কিছু দেশ নিয়ন্ত্রণ হারানোর পথে রয়েছে। আফ্রিকার দেশগুলোতে রয়েছে মহামারীর প্রাথমিক পর্যায়ে। ইউরোপ আছে এগুলোর মাঝামাঝি কোনো অবস্থানে। তবে আরও ভয়াবহ দিন সামনে। 84টি দেশের উপর গবেষণা চালিয়ে সম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি জানিয়েছে, প্রতিটি নতুন রোগী শনাক্তের বিপরীতে আক্রান্ত 12 জন অশনাক্তই থেকে যাচ্ছে। আর করোনায় প্রতি 2 মৃত্যুর বিপরীতে তৃতীয়টিকে অন্য রোগের ফলাফল বলে মনে করা হচ্ছে। মক্স প্লেয়ার অ্যাডভার্টাইজমেন্ট প্রতিষ্ঠানটি বলছে, উপযুক্ত চিকিৎসা পদ্ধতি না আসলে 2021 সালের মাঝামাঝি করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে 20 থেকে 60 কোটিতে। এ সময়ের মধ্যে মারা যেতে পারে 14 থেকে 37 লাখ মানুষ। ওই সময়ও বিশ্বের 90% মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকবে। মূল সমস্যাটা হচ্ছে, উপযুক্ত ওষুধ বা প্রতিষেধক ছাড়া ভাইরাস নিয়ন্ত্রণ প্রায় পুরোটাই নির্ভর করে মানুষের সামাজিক আচরণের উপর। মাস্ক সংক্রমণ রোধে সাহায্য করলেও ইউরোপ, আমেরিকার অনেকটাই সেটি পড়তে রাজি নয়। হাত ধোয়া ভাইরাস নিধন করে, কিন্তু অনেকেই পুরনো অভ্যাস ছাড়তে পারছে না। মহামারীর মধ্যে পার্টি করা বিপজ্জনক, কিন্তু তরুণদের তাতে থোড়াই কেয়ার। তার উপর সময় যত যাচ্ছে, মানুষের অর্থের সংকটও ততই বাড়ছে। ফলে কাজের প্রয়োজনেই বাইরে বের হচ্ছেন অনেকে। সব কথার শেষ কথা, করোনা ভাইরাস এত শিগগিরই যাচ্ছে না। আরও বহু মানুষ এতে আক্রান্ত হবেন, মারাও যাবেন অনেকে। মনে রাখতে হবে, আপনার হয়তো করোনা ভাইরাস মহামারীর উপর আগ্রহ কমে গেছে, কিন্তু আপনার উপর করোনার আগ্রহ মোটেও কমেনি। লাদাখে আরও 1 ডিভিশন সেনা মোতায়েন ভারতের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আচমকা সফরের পর শুক্রবার লাদাখে সেনা সমাবেশ আরও বাড়িয়েছে ভারত। সূত্রের বরাতে সে দেশের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সব মিলিয়ে পূর্ব লাদাখে এই মুহূর্তে ভারতের সেনা সমাবেশ বেড়ে দাঁড়িয়েছে 4 ডিভিশনে। প্রতি ডিভিশনে সাধারণত 15 থেকে 20 হাজার সৈন্য থাকে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, লাদাখে মে মাসের আগে মাত্র 1 ডিভিশন সেনা ছিল। এখন সেখানে 4 ডিভিশন মিলিয়ে প্রায় 80,000-এর কাছাকাছি ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। সূত্রের বরাতে তারা বলছে, নতুন ডিভিশন এসেছে উত্তরপ্রদেশ থেকে। শুধু সেনা সমাবেশ নয়, সেই সঙ্গে সমরাস্ত্র, যুদ্ধের সরঞ্জামও বাড়ছে। এর আগে শুক্রবার লাদাখে দাঁড়িয়ে সরাসরি চীনকে কড়া বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এম নারাভানে। তবে এই সময় মোদী চীনের নাম নেননি। ভারতীয় সেনাদের বীরত্বের প্রশংসাও করেন তিনি। লাদাখে ভারতীয় সেনাদের মাঝে দাঁড়িয়ে দেশটির প্রধানমন্ত্রী বলেন, আগ্রাসনের দিন শেষ, এখন প্রগতির যুগ, এগিয়ে যাওয়ার সময়। ইতিহাস সাক্ষী, আগ্রাসনকারীরা সবসময় ধ্বংস হয়েছে। যারা আগ্রাসনের নীতিতে চলছে তারা শান্তির পক্ষে বিপদের কারণ। চীনকে ঠেকাতে সামরিক ব্যয় বৃদ্ধির পরিকল্পনা অস্ট্রেলিয়ার। সামরিক ব্যয় ব্যাপক পরিমাণে বাড়ানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র ও চীনের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইন্দো প্যাসিফিক অঞ্চলের উপর বিশেষভাবে দৃষ্টি দিতে চায় ক্যানবেরা। এই লক্ষ্যকে সামনে রেখে আগামী 10 বছরে অস্ট্রেলিয়ার সামরিক বাজেট 40% বাড়িয়ে 27,000 কোটি অস্ট্রেলিয়ান ডলার চেয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও ভবিষ্যতের যুদ্ধ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে এই বরাদ্দ চেয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দীর্ঘদিন বাণিজ্য সম্পর্ক সত্ত্বেও করোনা ভাইরাসের মহামারীর সময়ে অস্ট্রেলিয়া ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী চীনের বিরুদ্ধে ভাইরাসটি ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনলে
আনলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়, যার প্রভাব ইতোমধ্যে বাণিজ্য সম্পর্কের উপর পড়েছে। এর মধ্যেই সামরিক ব্যয় বাড়ানোর প্রস্তাব আনলেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছ থেকে 200টি দীর্ঘপাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনবে অস্ট্রেলিয়া। এগুলো 370 কিলোমিটার দূরে পর্যন্ত আঘাত হানতে পারে। এছাড়া শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটতে সক্ষম ক্ষেপণাস্ত্র উন্নয়নে বিনিয়োগ করবে দেশটি। এসব ক্ষেপণাস্ত্র হাজার হাজার মাইল দূরে আঘাত হানতে পারে। এছাড়া 1,500 কোটি অস্ট্রেলিয়ান ডলার বিনিয়োগ হবে সাইবার যুদ্ধ মোকাবিলার সরঞ্জাম উন্নয়নে। প্রধানমন্ত্রী স্কট মরিসন বলছেন, ভবিষ্যতে এই খাতে ব্যাপক আকারের হুমকি মোকাবিলা করতে হবে। গত মাসে তিনি অভিযোগ করেন, অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও বাণিজ্যের উপর রাষ্ট্রীয় মদতে সাইবার হামলার চেষ্টা চলছে। অনেকেই মনে করেন চীনকে লক্ষ্য করেই ওই অভিযোগ করেন তিনি। মরিসন বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা গত কয়েক বছর ধরেই বেড়েছে, আর তাদের মধ্যকার বিভেদ এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে। তিনি বলেন, করোনা ভাইরাসের মহামারী এই উত্তেজনাকে সবচেয়ে খারাপ পর্যায়ে নিয়ে গেছে, আর গত কয়েক দশকের মধ্যে বৈশ্বিক নিরাপত্তা সবচেয়ে অস্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে। এছাড়া এই অঞ্চলের সামরিক আধুনিকায়ন অভূত পর্যায়ে বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।